এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার 396, এসি 396। দেখো একের দাগে বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে বলা হয় যুক্তি। আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য হবে। লজস শব্দটির অর্থ হবে চিন্তা। প্রতিটি নঙর্থক বচনের যে পদটি অবশ্যই ব্যাপ্য হয় সেটি হলো বিধেয় পদ। একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো 4টি। একটি অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের সংখ্যা হলো 2টি। অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের সংখ্যা অবশ্যই 2টি, যেমন আবর্তন এবং বিবর্তন, এরা হলো অমাধ্যম অনুমান। নেক্সট কোয়েশ্চেন, অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটির সত্য মূল্য কী হবে? এটা আমি একটু প্রসেসিং করে দেখাচ্ছি। প্রথমে দেখে নেব অসম বিরোধিতা কাদের মধ্যে আছে। দেখো অসম বিরোধিতা আছে কাদের মধ্যে? এ আই এর মধ্যে অসম বিরোধিতা আছে আর ই ও এর মধ্যে অসম বিরোধিতা আছে। তো সেজন্য আমাকে প্রথম জেনে নিতে হবে যে অসম বিরোধিতা কাদের মধ্যে আছে। অসম বিরোধিতা হচ্ছে এ আই জোড় এবং ই ও জোড়ের মধ্যে। এবার আমি কোয়েশ্চেনটা দেখব কি বলছে। অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তার মানে তবে সামান্য বচনটির সত্য মূল্য কী হবে? তার মানে অসম বিরোধিতার ক্ষেত্রে যদি আই বচনটি সত্য হয়, মানে আই ইকুয়াল টু ট্রু বা ও ইকুয়াল টু ট্রু, যদি বিশেষ বচনটি সত্য হয়, আমরা জানি এ আই এদের মধ্যে বিশেষ বচন হলো আই বচন, তাহলে সামান্য বচনটির সত্য মূল্য কী হবে? তো আই বচন যদি ট্রু হয় বা ও বচন যদি ট্রু হয় তখন এ বচনের সত্য মূল্য কী হবে, এবং তখন যদি একটি ও বচন ট্রু হয় তখন ই বচনের সত্য মূল্য কী হবে আমরা দেখব। দেখো আমরা এই ছকটির মধ্যে দেখে নেব। এই ছকের মধ্যে আমরা দেখব, আমরা একটু আগে দেখলাম যে অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি মানে আই বচন সত্য হয় তার অনুরূপ সামান্য বচন মানে এ বচন কী হবে? ই আই জোড়ের মধ্যে অসম বিরোধিতা আছে, যদি ও বচনটি সত্য হয় তার অনুরূপ সামান্য ই বচনটির সত্যমূল্য কী হবে? তাহলে আই সত্য হলে এ কী হবে দেখব। উল্টো দিক থেকে একই রেজাল্ট আসবে, আমরা দেখে নিতে পারি যে ও যদি সত্য হয় তখন ই কী হবে। তাহলে এখন আমাদের লক্ষ্য হচ্ছে আই যদি সত্য হয় তাহলে এ বচন কী হবে। আমরা দেখতে পাচ্ছি যদি আই বচন সত্য হয় তখন তার অনুরূপ সামান্য বচনটি হচ্ছে ডাউট, মানে হলো সংশয়াত্মক। উল্টো দিক থেকেও আমরা একই রেজাল্ট দেখতে পাবো যে যদি একটি ও বচন সত্য হয় তাহলে তার অনুরূপ ই বচনটি ডাউট হচ্ছে, অর্থাৎ সংশয়াত্মক। তার মানে আমরা একদিক থেকে দেখলেই উত্তরটা পাবো যে আই বচন যদি সত্য হয় তার অনুরূপ সামান্য বচনটি অর্থাৎ এ বচন হচ্ছে সংশয়াত্মক। উল্টো দিক থেকে আমরা একই রেজাল্ট পাবো, অর্থাৎ এখানে উত্তরটি আসবে অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তার অনুরূপ সামান্য বচনটির সত্য মূল্য হবে সংশয়াত্মক বা অনিশ্চিত। নেক্সট কোশ্চেন দেখো, মিশ্র প্রাকল্পিক ন্যায়ের দ্বিতীয় আশ্রয়বাক্য অর্থাৎ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়, তার দ্বিতীয় আশ্রয়বাক্য একটি নিরপেক্ষ বচন। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, যদি পি তবে কিউ, তার মানে আমরা লিখছি যদি পি তবে কিউ, তারপর কি বলছে, যদি পি তবে কিউ, নয় কিউ অতএব নয় পি। তার মানে কি নয় কিউ অতএব নয় পি। এটিকে যদি আমি আকারে দেখাই সেটা হচ্ছে যদি পি তবে কিউ মানে প্রথম হেতুবাক্যটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ, দ্বিতীয় হেতুবাক্য নয় কিউ মানে হলো নট কিউ, সিদ্ধান্ত নয় পি মানে হলো নট পি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অনুগটিকে দ্বিতীয় হেতুবাক্যে অস্বীকার করেছে, পূর্বকটিকে সিদ্ধান্তে অস্বীকার করেছে, এবং যখন অনুগটিকে দ্বিতীয় হেতুবাক্যে অস্বীকার করে পূর্বককে সিদ্ধান্তে অস্বীকার করা হয় তখন সেই প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তিটি ভ্যালিড হয় মানে বৈধ হয় এবং তার নাম হয় এম টি। বোঝা গেল? তাহলে এখন উত্তরটা হচ্ছে যদি পি তবে কিউ নয় কিউ অতএব নয় পি, এই বৈধ আকারটির নাম হচ্ছে এম টি, মোডাস টোলেন্স। নেক্সট কোয়েশ্চেন, পক্ষপদ পক্ষ আশ্রয়বাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে তা হলো সিদ্ধান্তের উদ্দেশ্য স্থান। নেক্সট কোয়েশ্চেন, ফেরিসন মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? আমরা এখানে একটু দেখে নিতে পারি যে প্রথম সংস্থানের বৈধ মূর্তি বারবারা ডায়রিয়াই সিলানেট ফেরিও, দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তি কেমিস্ট্রিজ ব্যারোকো সিসারে ফেস্টিনো, তৃতীয় সংস্থানের বৈধ মূর্তি
ডারাপ্টি, ডাটিসি, ফিলাপটন, ফেরিসন, ডিজামিস বোকার্ডো। ডারাপ্টি, ডাটিসি, ফিলাপটন, ফেরিসন, তার মানে ফেরিসন হচ্ছে তৃতীয় সংস্থানের বৈধমূর্তি। নেক্সট কোশ্চেন দেখো, কোনো অয়েস নয় অপি, এই বচনটির বলীয় ভাষ্য কী হবে? আচ্ছা, কোনো অয়েস নয়, এটাও আমি কষে দেখাচ্ছি, কোনো অয়েস নয় অপি। তো কোনো নয় মানে হচ্ছে ই বচন ধরবো আমরা, আর অয়েসটাকে আর অপিটাকে, অয়েসটাকে এস ধরবো, অপিটাকে পি ধরবো। তো এবার দেখো, কোনো অএস নয় অপি, দেখো কোনো অএস নয় অপি এরকম আছে, হলো। আমরা জানি কোনো নয় মানে এটা ই বচন হলো, আর ই বচনের বুলিয়ান বেসিক ফিগার হলো এসপি ইকুয়াল টু 0। আমরা এই বচনটাকে নিয়ে আসবো, আমরা অএসটাকে এস ধরবো, অপিটাকে পি ধরবো। আমরা লিখব ই বচনে হচ্ছে অএস অপি ইকুয়াল টু 0। এবার আমরা ই বচনে করছি অএস, যদি কোনো পদের আগে অ থাকে, সেই অটাকে আমরা এরকম একটা বার সাইন দিয়ে প্রকাশ করব। যদি কোনো পদের আগে অ থাকে, যদি কোনো পদের আগে অ থাকে, সেই অটিকে আমরা এরকম বার সাইন দিয়ে প্রকাশ করব, এবং সেই পদের মাথায় বার সাইনটা আমরা বসিয়ে দেব। তার মানে এখানে ই বচনটাকে আমি নতুন করে সমীকরণ করছি, এসটা রাখলাম, এই অয়ের জন্য একটা বার হলো এসের মাথায়, এখানে আমি পিটাকে রাখলাম, এই অটা আমি তুলে দেব, কোথায় রাখবো? অটাকে এখানে না রেখে আমি বার হিসাবে এখানে বসালাম, ইকুয়াল টু 0। তার মানে ই বচনের এই সমীকরণটি দাঁড়ালো এস বার পি বার ইকুয়াল টু 0, এস বার পি বার ইকুয়াল টু 0। এইবার উত্তর দেখো কি বলেছে অপশান, সেটা হলো কোনো অয়েস নয় অপি, এই বচনটির বলীয় ভাষ্য হবে এস বার পি বার ইকুয়াল টু 0। নেক্সট কোশ্চেন দেখো, এস অশূন্য শ্রেণীর ভেন চিত্রটি হবে। আচ্ছা, এস অশূন্য, অশূন্য মানে হচ্ছে শূন্য নয়, মানে সেখানে অন্তত একজন আছে, আর অন্তত একজন আছে বোঝাতে আমরা কি বোঝাই? একজন আছে বোঝাতে আমরা এরকম ক্রস সাইন দিয়ে সেটাকে প্রকাশ করি। এবং অশূন্য, অশূন্য মানে হচ্ছে শূন্য নয়, অশূন্য মানে হলো শূন্য নয়, তার মানে অন্তত একজন আছে, সেটাকে আমরা ক্রস সাইন দিয়ে প্রকাশ করব। তো এখন আমরা দেখব যে অশূন্য শ্রেণীকে আমরা বোঝাই একটা ক্রস সাইন দিয়ে, তার মানে যে সার্কেলটার ভিতরে ক্রস সাইন আছে, অন্তত একজন আছে, সেটা বোঝাচ্ছে এখানে অপশান বিতে, এস সার্কেলের ভিতরে ক্রস, এস অশূন্য মানে হচ্ছে সাত্ত্বিক শ্রেণী, অন্তত একজন এখানে আছে, অর্থাৎ উত্তর হচ্ছে অপশান বি। যে যৌগিক বচনের সত্য সারণীর সব কটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে বলা হয়, সব কটি নিবেশন দৃষ্টান্ত যদি সত্য হয় সেটি হয় স্বতঃসত্য বচনাকার। নেক্সট কোশ্চেন দেখো, যদি পি মিথ্যা হয় তবে পি ডট নট কিউ এর সত্যমূল্য কী হবে? এখানটাও আমি একটু কষে দেখাতে পারি, যদি পি মিথ্যা হয় তবে পি ডট নট কিউ এর সত্যমূল্য কী হবে? দেখো, ওখানে বলছে পি ইকুয়াল টু মিথ্যা মানে ফলস, তার মানে পি ডট নট কিউ ইকুয়াল টু কী হবে? আমরা এখানে কোন ধ্রুবকের রুল ফলো করব? ডটের রুল ফলো করব। এবং আমরা জানি ডটের রুলটা আমি পাশে লিখছি, দেখো ডটের দুই পাশের ট্রু থাকলে সেখানে রেজাল্টটা ট্রু বেরোয়, ডটের দুপাশে ট্রু থাকলে রেজাল্টটা ট্রু বেরোয়। আমার এখানে বলে দিয়েছে যে পি এর মান মিথ্যা, তাহলে আমি মিথ্যাটা বসালাম, ডট দিলাম। এবার নট কিউ এর মানটা ট্রু হোক বা ফলস হোক, যাই হোক, ডটের দুপাশে ট্রু থাকলে তবে তো সেটা ট্রু বেরোবে। তো আমার যখন ডটের একদিকটা অলরেডি ফলস হয়ে গেছে, মানে ট্রু হয়নি, তার মানে এই কিউ এর মানটা ট্রু হোক বা ফলস হোক, তখন এই মানটা মানে পূর্ণ বচনাকারের মানটি মিথ্যা হবেই। আরেকবার বলি, ডটের দুপাশে ট্রু থাকলে এর মানটা ট্রু বেরোয়। আমার এখানে বলে দিয়েছে যে পি এর মান মিথ্যা, পি ডট নট কিউ বলছে পি এর মান মিথ্যা, ডট নট কিউর মান যদি ট্রু হয় তাহলে কি হবে? আমি ধরে নিচ্ছি নট কিউর মান ট্রু, ডটের রুল যেহেতু দুপাশে ট্রু থাকলে তবে ট্রু হয়, আর এখন এই মুহূর্তে আমার দুপাশে ট্রু তো নেই, অলরেডি একজন ফলস হয়ে বসে আছে, তাহলে কি হবে? ডটের মান তখন মিথ্যা হয়ে যায়। আরেকবার করি, দেখো যে পি এর মানটাকে আমি পি এর মান এখানে মিথ্যা বলাই আছে, যে যদি পি মিথ্যা হয়, পি এর মান মিথ্যা বসালাম, পি এর মান হচ্ছে মিথ্যা, ডট বসালাম, নট কিউ এর মান এখানে ট্রু ধরেছিলাম, এখন আমি ফলস ধরে দেখি তো কি হয়। ডটের মান হচ্ছে দুপাশে ট্রু থাকলে, দুপাশে ট্রু থাকলে তবে পূর্ণ বচনাকারের মান ট্রু হবে, ডটের দুপাশে ট্রু থাকলে রেজাল্টটা ট্রু হয়। তো আমার এখন ডটের দুপাশে ট্রু তো নেই, তাহলে রেজাল্ট কী হবে? এর বিপরীত মানে ফলস হবে। তাহলে ডটের দুপাশে দেখো এখানে আমি দুটো ফিগার বানিয়েছি, নট কিউ এর মান একবার ট্রু ধরেছি,
নট কিউর মান একবার ফলস ধরেছি, আমরা আরেকবার রিপিট করি, ডটের দুপাশে ট্রু থাকলে সেই বচনাকারের মান ট্রু বেরোয়। কিন্তু এখন এই মুহূর্তে যদি নট কিউর মান ট্রু হয়, ডটের দুপাশে তো ট্রু হচ্ছে না, কারণ অলরেডি পি এর মান ফলস হয়ে বসে আছে। আবার নট কিউর মান যদি ফলস ধরি, সেক্ষেত্রেও ডটের দুপাশে তো ট্রু হচ্ছে না, অলরেডি পি এর মান ফলস এবং এখন তো ফলস বটেই। তাহলে ডটের দুপাশে ট্রু না থাকলে এই মানটা ফলস বেরোয়, ডটের দুপাশে ট্রু না থাকলে এই মানটা ফলস বেরোয়। তাহলে বোঝা গেল এখন উত্তরটা দাঁড়াচ্ছে যে যদি পি এর মান মিথ্যা হয়, নট কিউ এর মান যাই হোক, তখন পি ডট নট কিউ এর মান বেরোবে ফলস। ওকে, এবার দেখো, যদি পি মিথ্যা হয় তবে পি ডট নট কিউ এর সত্য মূল্য হবে ফলস, মানে মিথ্যা। দেখো, খেলা চলবে যদি না বৃষ্টি হয়, বচনটির প্রতিকায়িত রূপ করো। আচ্ছা, এটাকেও আমি কষে দেখাবো অবশ্যই। খেলা চলবে যদি না বৃষ্টি হয়, এরূপ ক্ষেত্রে যদি পরে যে অংশটি থাকে আমরা জানি সেটা হলো পূর্বগ, আর অন্যটি হবে অনুগ। তো যদির সঙ্গে যে আছে তাকে আমি আগে লিখে নিচ্ছি। আমি এইভাবে এটাকে করে নিতে পারি যে যদি না বৃষ্টি হয়, যদি না বৃষ্টি হয় তবে কি হবে, এখানে তবেটা উজ্জ্ব আছে, খেলা চলবে হলো। আমি বৃষ্টি হওয়াটাকে আর ধরবো আর খেলাটাকে এম ধরবো। আর এখানে কি বলছে, না বৃষ্টি হয় নট আর, আর যদি আর এখানে তবে আছে তার জন্য আমি কি ধরবো, ইমপ্লাইজ ধরবো। সেই জন্য এটা কি দাঁড়াবে, নট আর, তার মানে যদি না বৃষ্টি হয় তবে খেলা চলবে। এটা হলো আনসার, নট আর ইমপ্লাইজ এম। তাহলে একদম এ অপশনটা আমরা দেখতে পাচ্ছি, নট আর ইমপ্লাইজ এম। নেক্সট কোশ্চেন দেখো, আরোহ অনুমানের সমস্যাটি, আরোহ অনুমানের সমস্যা হবে অবশ্যই সামান্যীকরণ, তার মানে ডি উত্তর। নেক্সট কোশ্চেন, অপসারণ, সংজ্ঞা প্রদান ইত্যাদি হলো বৈজ্ঞানিক আরোহ অনুমানের অনুসৃত প্রক্রিয়া। এখানে অপশন উত্তর এ। দেখো, উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্তটি হলো সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। নেক্সট কোশ্চেন, তর্কবিজ্ঞানী মিলের মতে কারণ হলো সদর্থক এবং নঙর্থক শর্তের সমষ্টি। নেক্সট কোশ্চেন, ভেজা কাঠে অগ্নিসংযোগ ধূম সৃষ্টির কারণ। এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে সেটি হলো পর্যাপ্ত আবশ্যিক শর্ত। নেক্সট কোশ্চেন, কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেছেন যিনি, তিনি হলেন আই.এম. কোপি। মিলের যে আরোহ পদ্ধতিকে কেবলমাত্র দুটি দৃষ্টান্ত যাচাই করা হয় সেটি হবে ব্যতিরেকী পদ্ধতি, আর মিলের যে আরোহ পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না সেটি হলো অন্যয়ী পদ্ধতি।